আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর 5টি হাসপাতালে টিকা দেওয়া হয়েছে। এদিন প্রায় 500 জনকে টিকা দেওয়া হয়। এদিকে এ পর্যন্ত যাদেরকে টিকা দেওয়া হয়েছে তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই টিকা নিয়ে কাউকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শরীয়ত খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়ার টিকা নেয়ার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচি। বেলা 10টার পর এখানে টিকা নিতে আসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এছাড়াও বিভিন্ন হাসপাতালে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিয়েছেন। এই দিনে বিএসএমএমইউর চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ প্রায় 200 জন টিকা নিয়েছেন। সবাইকে টিকা নেয়ার আহ্বানও জানান তারা। এবং আমার কিছু সমস্যা নিজের ছিল, কিন্তু আমি মনে করি দেশের স্বার্থে, আমার পরিবারের স্বার্থে এবং সমাজের স্বার্থে আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে সবাই আসা উচিত। প্রথম সারি বা প্রথম দিনেই বিএসএমএমইউর সৌজন্যে আমি এই ভ্যাকসিন নিতে পেরে আনন্দিত বোধ করছি এবং কিছুটা স্বস্তি বোধ করছি। এছাড়াও দ্বিতীয় দিনে রাজধানীর আরও 4টি হাসপাতালে করোনা টিকা দেয়া হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে মোট 5 শতাধিক ব্যক্তিকে টিকা দেয়া হয়। এদিকে করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং এ পর্যন্ত যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। অ্যাস্ট্রাজেনিকার টিকাটি, যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেছে, সবচেয়ে নিরাপদ, যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। আমি দেশবাসীকে আহ্বান করব, আপনারা সুষ্ঠুভাবে টিকা নেবেন। বুধবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রেনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় দেশে করোনার টিকাদান কর্মসূচি। 7ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কর্মসূচি। এই টিকা নিয়ে যাতে কোনো রকমের গুজব না ছড়ানো হয়, এই টিকা মানুষের জীবন রক্ষার জন্যে। কাজেই যারা বিভ্রান্তি সৃষ্টি করবে, আমি মনে করি যে তারা ভালো কাজটি করছে না। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। কারোর সঙ্গে দ্বন্দ্ব করে নয়, আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরতের বিষয়ে কাজ করছে সরকার। সকালে ভার্চুয়াল মাধ্যমে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসিসির 2020-21 কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে উঠতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, তার অনেকটাই এখন সফল হয়েছে। মারুফ রাজার রিপোর্ট। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসিএসসি 2020-21 কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর বাংলাদেশ সেনাবাহিনীর 127 জন, নৌবাহিনীর 32 জন, বিমান বাহিনীর 23 জন কর্মকর্তার সাথে অংশ নেন ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা সহ 16 দেশের 43 জন কর্মকর্তা। লেফটেন্যান্ট শেখ জামাল, সেও মুক্তিযোদ্ধা। মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে মৌখিকভাবে সনদপত্র বিতরণের অনুমতি দেন প্রধানমন্ত্রী। সফল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করলাম। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন সরকার প্রধান। অর্থনীতির যাতে শক্তিশালী থাকে তার জন্য সব রকমের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বাজেট আমরা নিজস্ব অর্থায়নেই এখন করতে পারি। আমাদের পরনির্ভরশীল হতে হয় না, কারোর কাছে হাত পেতে করতে হয় না। আমরা আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেকাংশে আমরা সাফল্য অর্জন করেছি। পররাষ্ট্র নীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে রোহিঙ্গা আশ্রয়ন ও পুনর্বাসনে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়।
করোনা মোকাবেলায় সরকারের প্রচেষ্টার পাশাপাশি সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস আমরা মোকাবেলা করছি, ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে, সেটাও আমরা এখন ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক। মারুফ রেজা, RTV, ঢাকা। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বাদশ। বাংলাদেশ 2019 সালের তুলনায় দুর্নীতিতে 2 ধাপ নিচে নেমেছে। প্রতি বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI। এরই ধারাবাহিকতায় এবছরও প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে 2020 সালের সূচক প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার প্রধান একার প্রচেষ্টায় দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মনে করেন সংস্থাটি। জিরো টলারেন্স নীতি প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে, ফলে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। তাই নীতি সবার ক্ষেত্রে প্রয়োগ করাটা সবচেয়ে জরুরি বলে মনে করেন TIB। থেকে আমরা পলিটিক্যালি হাইয়েস্ট লেভেলে প্লেজ বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা চর্চা করব, কিন্তু সেটা চর্চা করার ক্ষেত্রে কারোর প্রতি ভয় করোনা না করে সেই ক্ষেত্রে ঘাটতি, এটাই হচ্ছে অন্যতম কারণ। একা সরকার প্রধান দুর্নীতি নিয়ন্ত্রণ করেন না, তিনি একটা পলিটিক্যাল প্লেজ বলে দিয়েছেন, সেইটাকে বাস্তবায়ন করবে যারা বা যে প্রতিষ্ঠানগুলো, তারা যদি তাদের নিজস্ব ভূমিকা যথাযথভাবে পালন করতে না পারেন, তখন কিন্তু এই গ্যাপটা তৈরি হয়। চট্টগ্রামবাসীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। মেয়র নির্বাচিত হওয়ায় নগরীর বহদ্দারহাট এলাকায় নিজ বাসভবনে বেলা 11:30টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অঙ্গীকার করেন তিনি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করার প্রতিশ্রুতিও দেন নতুন মেয়র। 3,69,248 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সরকার দলের এই প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন 52,489 ভোট। নির্বাচনে ভোট প্রদানের হার 22.52%। সকল শ্রেণী পেশার মানুষকে আমি সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে এই চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। আমাকে অতীতে যেমন আমার আদর্শ এবং নীতি থেকে বিচ্যুত করতে পারেনি, ভবিষ্যৎ ক্ষমতায় মেয়রের চেয়ারে বসার পরও আমাকে সেই থেকে 1 ইঞ্চিও কেউ বিচ্যুত ঘটাতে পারবে না। ভারতীয় সন্ত্রাসীর নাম ভাঙিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ এক কিশোরকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। হিন্দি সিরিয়াল দেখে চাঁদাবাজির কৌশল রপ্ত করে কম সময়ে ধনী হওয়ার লক্ষ্যে সে অপকর্মের পরিকল্পনা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, দেশের শীর্ষ সন্ত্রাসীর কোনো অস্তিত্ব নেই। কেউ তাদের নামে টাকা দাবি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান তিনি। আপেল শাহের রিপোর্ট। গোয়েন্দার জালে গ্রেপ্তার 17 বছর বয়সী এ কিশোর এরই মধ্যে রপ্ত করেছে সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে প্রতারণার কৌশল। হিন্দি সিরিয়াল দেখে অপকর্মের তালিম নেয়া এ কিশোর টার্গেট করে রাজধানীর গুলশানের এক সুপার শপের মালিককে। মোবাইল ফোনে ভারতের শীর্ষ সন্ত্রাসীর নামে চায় 20 লাখ টাকা। চাঁদা না পেলে মেরে ফেলার হুমকি দিয়ে প্রাইভেট কারে বোমা সদৃশ বস্তুও রেখে দেয় সে। আসসালামু আলাইকুম, आप डाली साहब हो? आपका परिवार का खतरा है। मैं कौन हूँ जानने की आपके लिए कोई जरूरत नहीं है। मैं यही बोलना चाहता हूँ कि आपका परिवार का खतरा है। 3 দশকের বেশি সময় ধরে ব্যবসায় জড়িত এ ব্যক্তি জানান, প্রথম চাঁদার হুমকি পেয়ে রীতিমতো আটকে ওঠেন। ভোর 4টায় ফোনটা আসে। আসলে হিন্দি কথা শুনে তো আমি এক্সট্রিমলি চিন্তা করতে পারলাম না যে কীভাবে ফোন করা। তা আমি ফোনটা হিন্দিতে বললো যে তোমারে আমি পিকচার পাঠাচ্ছি, তোমার ফ্যামিলি কা খতরা হয়। তখন আমার খুব খারাপ লাগছে। তারপর তো আমার ঘুমই হারাম হয়ে গেছে। আমি আল্লাহ কাছে অনেক কান্নাকাটি দোয়া দরুদ করতেছি আর ছেলেদের অ্যালার্ট করলাম যে তোমরা সাবধানে থেকো। পরের দিন আবার ফোন আসছে 3টার দিকে। ফোন আসছে, ওই দিনও দেখে টাকা পয়সা চায়, তারপরে ফ্যামিলি পুরা ভ্যানিশ করবো, এই করবো ওই করবো। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিকটিমের গ্রামের বাড়ির কেয়ারটেকারের ছেলে কম সময়ে বড়লোক হওয়ার উদ্দেশ্যে অপকর্মে জড়ায়। হিন্দি সিনেমা সিরিয়াল এগুলি থেকে এই ঘটনা ঘটানোর অনুপ্রেরণা পায় এবং ঘটনাটি ঘটায়।
সে ডালি সাহেবের ইমু হ্যাক করে এবং তার পরিবারের প্রোফাইলটি সেখান থেকে নেয় এবং অন্যান্যভাবে সেই হিন্দিতে উর্দুতে অনর্গলভাবে কথা বলে ভারতীয় শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে টাকা দাবি করে। শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে প্রতারণাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জের গ্রামের একটা হতদরিদ্র ছেলে এই ঘটনাটি ঘটিয়েছে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। পরিচয়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের কোনো সংস্থা এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নিতে পারেনি, যে কারণে পাচার হওয়া টাকা ফেরত আনা যাচ্ছে না, বরং প্রতি বছর বাড়ছে। এমন অভিযোগ পর্যবেক্ষক ও আইনজ্ঞদের। পাচার হওয়া টাকা ফেরত আনতে প্রয়োজনে আইন সংশোধন ও দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে বলছেন তারা। অর্থ পাচার নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ ৪র্থ পর্ব। বিশ্বের দুর্নীতিবাজদের লুট করা অর্থ অতি গোপনে গচ্ছিত রাখার স্বর্গরাজ্য সুইজারল্যান্ডের ব্যাংকগুলো, যা সুইস ব্যাংক হিসেবে পরিচিত। ব্যাংকগুলোতে টাকা রাখার তালিকায় উন্নত দেশের গ্রাহকদের চেয়ে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশিরা। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্যে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 10 বছরে বাংলাদেশ থেকে সে দেশে পাচার হয়েছে প্রায় 40,000 কোটি টাকা। কেবল 2019 সালে পাচার হয় 5,500 কোটি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশিদের টাকা গচ্ছিত রাখার পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি বছর পাচার বাড়লেও পর্যবেক্ষকদের অভিযোগ ফেরত আনার উদ্যোগ কেবল কাগজে কলমে। এটা আনার জন্য আমাদের দেশে কোনো মেকানিজম কখনোই ছিল না, এখনও নাই, এবং এ ব্যাপারে কারো কোনো আগ্রহও নাই। বাংলাদেশ সরকার থেকে যদি একটা টাস্ক ফোর্স গঠন করে যারা যারা টাকাটা নিয়ে গেছে ওখানে যে প্রপার লয়ারের মাধ্যমে ওখানকার আইনে যদি চ্যালেঞ্জ করা হয়, সব টাকাই ফেরত আনা সম্ভব। এই মেকানিজমটা তৈরি করা সম্ভব হয়ে উঠছে না। তবে পাচারের টাকা যে একেবারে ফেরত আসেনি তেমনটি নয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা 21 কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয় 2012 সালে। যে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে এবং যে দেশে অর্থ লগ্নি হচ্ছে বা পাচার হয়ে যাচ্ছে, উভয় দেশের মধ্যে সহজ পারস্পরিক আইনি সহায়তা সম্পন্ন করতে হবে, যেটি বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু দেশের সাথে করেছে, কিন্তু কাগজে রয়ে গেছে। ওই আইনি সহায়তা সম্পন্ন করার চুক্তি সম্পন্ন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হবে। ওই প্রক্রিয়া শুরু হলে কিন্তু যারা একসাথে জড়িত তাদেরকে বিচার আনা সম্ভব হবে। দুদক আইনজীবী জানান, বিভিন্ন দেশ থেকে পাচারের টাকা ফেরত আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। হালদার সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা হাইকোর্টে কমপ্লায়েন্স আকারে দিয়েছি। বিদেশি যে অর্থ পাচার সেটার পুরো যাবতীয় তথ্য আমাদের কাছে আছে, সবগুলো দিয়েছি, এবং যেগুলো অনুসন্ধান পর্যায়ে আছে সেগুলো আমরা দাখিল করেছি। সুমোটো রুলে কোর্ট দেখবে যে তারা কতটুকু স্যাটিসফাইড বা আসলেও কি ধরনের টাকা পাচার হচ্ছে। আপনাকে তো একটু সময় লাগবে। পাচারকারীদের তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলা করছে দুদক। সেগুলো ফেরত আনার জন্য যথেষ্ট আইনি প্রক্রিয়া আছে। সেলিম মালিক, RTV, ঢাকা। তৃতীয় দফায় ভাসানচরে নিতে কক্সবাজার থেকে স্থানান্তর করা হচ্ছে রোহিঙ্গাদের একটি দলকে। দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 16টি গাড়িতে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে। তবে আজ ঠিক কত সংখ্যক রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে এনে রোহিঙ্গাদের আজ চট্টগ্রামে নৌবাহিনীর তত্ত্বাবধানে রাখা হবে। কাল পতেঙ্গার কর্ণফুলী নদী হয়ে নৌযানে ভাসানচরে নেওয়া হবে তাদের। এর আগে গেল 29শে ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে নেওয়া হয় 1804 জন রোহিঙ্গা। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়। তৃতীয় ধাপে দেশের 64টি পৌরসভায় নির্বাচন আগামী 30 জানুয়ারি। এসব পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ মধ্যরাতে শেষ হবে নির্বাচনী প্রচার, তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিনরাত এক করে সভা সমাবেশ ও মতবিনিময় সহ ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তারা। দিচ্ছেন নাগরিক সমস্যার সমাধান সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনে প্রতিটি পৌরসভাতেই ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। শীতের অতিথি পাখির আনাগোনা বেড়েছে মৌলভীবাজারের বাইক্কা বিলে। দিনভর পাখির কলকাকলিতে মুখরিত এই বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসছেন অসংখ্য পর্যটক। তবে সৌন্দর্য রক্ষায় বাইক্কা বিল খননের দাবি স্থানীয়দের। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
পানকড়ি, বেগুনি কালিম, ভূতিহাঁস, রাজশালী, চখাচখি, বালিহাঁস এরকম নানা নামের অতিথি পাখির কলকাকলিতে মুখর মৌলভীবাজারের বাইক্কা বিল। গত 2 বছরে এ বিলে অতিথি পাখির সংখ্যা কমে গেলেও এবছর বেড়েছে পাখির সংখ্যা। পাখির কিচিরমিচির শব্দ, পানিতে ঝাঁপাঝাঁপিতে বাইক্কা বিল এখন অন্যরকম ভাবে সেজেছে। এই অপার সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা। এত সুন্দর পাহাড়ি এলাকার মধ্যে এত সুন্দর যে একটা পানির পরিবেশ আছে কখনো ভাবি না। পরিবারের প্রায় 22 জন সদস্য নিয়ে আমরা এখানে আসছি বাইক্কা বিলে এই অতিথি পাখি দেখার জন্য। যেখানে বিভিন্ন ধরনের পাখি আছে আমাদের খুব ভালো লাগছে। মানুষের মনকে অন্তত কিছুটা উৎফুল্ল করার জন্য এইগুলা এই সমস্ত এনভায়রনমেন্টগুলো দরকার খুব। এগুলা পাখিদের নির্বিঘ্নে বিচরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবিলের সৌন্দর্য উপভোগে সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানায় পুলিশ প্রশাসন। আমরা সবসময় চাবো যে পর্যটকরা যাতে ফুল ফোর্সে আগের মতো এখানে আসেন। আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম জানাই। এই মহামারীর মধ্যেও তারা নিজস্ব স্বাস্থ্যবিধি মেনে আসবেন এবং সেক্ষেত্রে আমরা সকল ধরনের সহযোগিতা প্রদান করব। বাইক্কা বিলের অগভীর স্থান খনন, জীববৈচিত্র্য রক্ষা সহ নানামুখী উদ্যোগের মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করতে পারলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনাজপুরে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তীব্র শীতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ সময় মতো কাজে যেতে পারছেন না। পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রামে রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এতে দুর্ভোগে আছে দিনমজুর ও চরাঞ্চলের মানুষ। ওবায়দুল কাদের পদের জন্য অপরাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন তার ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। বুধবার বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নাগরিক সংবর্ধনায় তিনি এমন মন্তব্য করেন। কাদের মির্জা বলেন, এই অনুষ্ঠানে ভার্চুয়ালি ওবায়দুল কাদেরের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কথা রাখেননি। পরিবার নিয়ে বিরূপ মন্তব্যকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বরং নিজের আত্মসম্মানকে বিকিয়ে দিয়েছেন। যতদিন বাঁচবেন ততদিন অন্যায়, অবিচার ও অপরাজনীতির হোতাদের বিরুদ্ধে কথা বলবেন বলেও জানান কাদের মির্জা। একরামুল করিম চৌধুরী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের নেওয়া মুজিব বর্ষের উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশ উন্নয়নের কাতারে পৌঁছবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় নিজ এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ সহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক নতুন শিক্ষক নিয়োগের আহ্বান জানান সংসদ সদস্য মোর্শেদ আলম। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেদের জীবন পরিবারের সকল রেখেছে, সেটা সকলের কাছে প্রশংসনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বর্তমানে আমার এলাকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের কারণে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এমত অবস্থা আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পর্যাপ্ত শিক্ষক প্রদান করতে আপনার দৃষ্টি কামনা করছি। সংবাদ শেষ করব বাংলার গায়নের খবর দিয়ে। জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো বেঙ্গল সিমেন্ট নিবেদিত RTVর তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো বাংলার গায়নের গ্র্যান্ড ফিনালে। করোনা স্থবির সময়ে গত বছরে 11 জুন শুরু হয় বাংলা ফোক গানের এই আসর। করোনাকালে ঘরবন্দি মানুষের মনের খোরাক জোগানোর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজতেই এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। নবীন শিল্পীদের কণ্ঠে মন মাতানো এমন গানের কারণে জনপ্রিয় হয়ে ওঠে করোনাকালে দেশের একমাত্র রিয়েলিটি শো বাংলার গায়েন। গ্র্যান্ড ফিনালেও ছিল সেই ধারাবাহিকতা। করোনা শুরুর পর সব মানুষ যখন ঘরবন্দি, তখন দেশে বিদেশে প্রথমবারের মতো অনলাইন প্ল্যাটফর্মে রিয়েলিটি শো বাংলার গায়েন আয়োজন করে RTV। প্রাথমিক রাউন্ডে অংশ নিতে অনলাইনে আবেদন করে 2 লাখ মানুষ।
সেখান থেকে বাছাই করে 1451 জনকে অনলাইনে গান আপলোডের সুযোগ দেয়া হয়। পরে সেই ভিডিও থেকে বাছাই করে 300, তাদের নতুন ভিডিও থেকে বাছাই করে সেরা 100 জনকে নির্বাচিত করা হয়। সেই 100 জনকে স্টুডিওতে এনে বাছাই করে প্রথমে 50, এরপর সেখান থেকে 30, এভাবে ধাপে ধাপে বাছাই করে সেরা 7 জনকে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত করেন বিচারকরা। আরটিভি কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনাকালে মানুষের একঘেয়ে জীবনে আনন্দ সঞ্চার করতেই এই রিয়েলিটি শো। রাস্তা ফাঁকা, রাস্তাতে একটা মানুষ পর্যন্ত নাই, সবাই ঘরে উৎকণ্ঠা নিয়ে আটকে আছেন। আবাল বৃদ্ধ বনিতা যারা প্রত্যেকেই ঘরবন্দি হয়ে গেছিলেন, তাদের কিন্তু একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছিল। তখন আমরা চিন্তা করলাম একটি প্রতিযোগিতা করা যায় কিনা। টিভির আহ্বানে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে অসংখ্য বাংলাভাষী শিল্পীরা এই ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে কোনো প্রতিকূলতাই মানুষকে থামিয়ে রাখতে পারে না। নতুন প্রজন্মকে বাংলা গানের প্রতি আকৃষ্ট করবে এই অনুষ্ঠান, জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। ঝনঝনাঝন কোনো গান কিন্তু আমরা আর এখন হৃদয়ে ধারণ করি না। কে কবে কখন কোন প্রেমে ব্যর্থ হয়েছিলেন, কে কবে কখন কি পায়নি, সেই গানই এখন চলছে। মান্না বলেন, শ্যামল মিত্র বলেন, সন্ধ্যা বলেন, লতা বলেন, হেমন্ত বলেন, সেই গানই কিন্তু চলছে। আজকালকার ছেলেরা দেবে সেই পুরোনো দিনের গান, এখনকার গান তো শুনি। গ্র্যান্ড ফিনালে অংশ নেয়া সব প্রতিযোগীর পরিবেশনাই মন ছুঁয়ে যায় দর্শকদের। তবে কে হচ্ছেন বিজয়ী, কারা হচ্ছেন সেরা 3, সেই অপেক্ষার অবসান হবে আগামী 2রা ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টায় আরটিভির পর্দায়। নাজিব ফরায়েজি, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।